গুপ্ত কক্ষে ছিলে এই নির্জন নিরিবিলি ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই। কিন্তু কেন আমাকে কে ধরে নিয়ে এসেছো? তোমার মনে আছে শিউলি, ওই বকুলতলার পথে তোমার একটিবার হাত ধরেছিলাম বলে তুমি আমার গালে চড় মেরেছিলে। তাই আজ তোমার যৌবন সাগরে সাঁতার কেটে সেই চরের দাম আমি সুদে আসলে ওসুল করে নেব। আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে ছেড়ে দাও। চলে এসো, তোমার সুন্দরী যৌবনে একটু আমি রূপসোদা পান করি। খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না শয়তান। আজ আমি বড় স্ত্রী, আমার শীতে দেয়া আছে অর্জুন সমস্ত দেয়া ছিল। অর্জুন তোমাকে বিয়ে করেছে ঠিকই শুনলি, শুনলাম এখনো সেই লোফারটার সঙ্গে তোমার ফুলসজ্জা হয়নি। এখন এক্ষুনি ফুলসজ্জা করবো আমি। তুই পারবি না শয়তান। আমি যদি সতী মায়ের সাথে বিয়ে থাকি তাহলে আমার উদ্ধার করতে কেউ না কেউ আসবেই। আমার সাথে তো তুই নষ্ট করতে পারবি। এখনো তোমার এত দম শিউলি, এইবার আমি দেখবো কি করে তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে আছে তোমার এই প্রীতের নাগর অর্জুন সামন্ত। পরিবর্তে এই বাদশা এসেছে রে পলা সালদার। বাদশা, এখানেও তুমি? পরবর্তী আমি মা বড়দের ইজ্জত নিয়ে যেখানেই করে তোদের মতো নারী মাংসলবী কুত্তারা হানাহানি, সেখানে ধূমকেতুর মতো আছে পড়ে এই বাদশা। মৃত্যুর জন্য প্রস্তুত হও পলা সালদার। আমাকে বেরো না বাদশা, এবারে মতো ক্ষমা করে দাও। আর এমন কাজ আমি কখনো করব না। এইবারের খেলা তো আমি হেরে গেলাম। ছলে বলে কৌশলে যেভাবেই হোক তোমাকে আমার চাই শিউলি। তোমাকে পাওয়ার জন্য এরপরে আমি খেলবো সকলের পাশা। শহরের বাচ্চা, এই যে তোকে আমি তোমার ক্ষমা করলাম, কিন্তু এরপর তোকে পাঠিয়ে দেবো আমি জমালয়ে। তুমি চলে যাচ্ছ? তোমার কোনো ভয় নেই, এবার তুমি যেতে পারো। কোথায় যাব আমি? কেন তোমার বাড়িতে? আমার তো বাড়ি নেই। আমার স্বামী আমাকে বাড়িতে রেখে কলকাতায় চলে গেছে। কেমন স্বামী তোমার যে তোমাকে একা রেখে সে কলকাতায় চলে তার কোনো দোষ নেই, আমি তাকে কলকাতা যেতে বাধ্য করেছিলাম। তাহলে কার কাছে থাকবে তুমি? তোমার কাছে। হাসছো তুমি? শালা আমার থাকার জায়গা নেই, আমার শঙ্করাকে ডাকে। তাছাড়া আমার পরিচয় শুনলেই তুমি এখন আতঙ্কে শুনে ফুটে উঠবে। আমি এই সমাজের বিভীষিকা বাদশা বাস্তান। কে? আমার নাম শুনলে তুমি ভয় পেয়ে গেলে তো? না, সাহস পেলাম। আমি গর্বিত হলাম যে তোমার মতো মহান দাদাকে পেয়ে। আজ আমি গর্বিত হলাম তোমার মতো দাদার বোন হতে পেরে। না না, এ তুই আমাকে মায়ের বন্ধনে আবদ্ধ করলি রে বোন। এই নিষ্ঠুর পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই রে। দাদা তুমি কাঁদছো, দাদা তুমি কাঁদছো। দাদা আজ থেকে তুই আমার বোন। আয় আয়, তোর স্থান আমার পায়ে নয় রে, তোর স্থান আমার এই বুকে। যতদিন না তোর স্বামী তোকে নিজে না এসে নিয়ে যাবে ততদিন আমার থাকবি। আর কারো সাধ্য হবে না আমার এই বুক থেকে তোকে আমার ছিনিয়ে নেওয়ার। তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, তুই আমার ছোট বোন।
আমি আর থাকতে পারছি না। এই জনমানবী শূন্য পুরীতে আমি আর একা থাকতে পারছি না। এই 3 বছর হলো অর্জুন কলকাতায় গেছে, আজ পর্যন্ত একটিবারের জন্য খবর নিল না। কিন্তু বৌমাকে যে বাড়িতে রেখে গেছে, সে কোথায় আছে, কি খাচ্ছে, কেমন আছে, আজ পর্যন্ত আমি তাও জানতে পারলাম না। আজ পর্যন্ত কর্ণর জামিন হলো না। কর্ণর আর কোনোদিন জামিন হবে না। তুমি কি করে জানলে আমার কর্ণর জামিন হবে না? আরে জেনেছি বলি তো খবরটা দিতে এসেছি। আমার কর্ণ কি এমন অপরাধ করেছে? তোমার কর্ণারা জামিন হবে না। অমল মাস্টারের মেয়েকে নিয়ে ফুসলে ভেঙে বলেছে। মিথ্যা কথা। আমার অর্জুন কলকাতায় পড়তে গেছে। আরে পড়তে গেছে, মেয়ে চুরি করে নিয়ে গেছে, সেটা পরে বুঝতে পারবে। এখন তুমি এই মামকে বাড়িটা ছাড়বে কি না বলো? না, এ বাড়ি আমরা তোকে ছাড়বো না। তোমার বাড়িটা আমরা দখল নেব। এই শালা বুড়ো, শালা বাপ তুলে কথা বলবি না। ভাগ যা শালা। এই, এই বিজয় সামন্ত বুড়ো হলো তোদের মতো লটকে দেবে। শালা বুড়ো কি বলে না বলে? অন্যায় কিছু বলেনি। যা মই ভালদারকে গিয়ে বলবি এই ভিটে বাড়ি ছিনিয়ে নিয়ে কোনোদিন ভোট পাওয়া যায় না। আরে ভোট দিবি না, তোর বাপ দেবে না শালা। হ্যাঁ পুরো আর মারতে হবে না, পুরো মেরে খুনে দেয় লাভ নেই। তবে চল নাকি শালার ঘরে আগুন লাগিয়ে দিয়ে একবারে শ্মশান করে দেব। চল বল। এই বিজয় সামন্ত দেহে প্রাণ থাকতে তা তোরা পারবি না। ও কি সত্যি সত্যি যে আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে? না, আমাকে বাড়িতে ডাক করে বোঝাতেই হবে। আগুন 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 আগুন। কোথায় আগুন? ওই তো অর্জুন ঘরে আগুন জ্বলছে। অন্য অর্জুন কেউ বাড়িতে নেই। বিজয়দা যদি বাড়ির ভিতরে থাকে তাহলে তো পুড়ে মারা যাবে। না না, যেভাবে হোক বিজয়দাকে আমাকে বাঁচাতেই হবে। এই তো বিজয়দা এখানে পড়ে আছে। তোমার খুব কষ্ট হচ্ছে বিজয়দা, ওঠো। আমি আর বাঁচবো না রে কমল। তুমিও কথা বলো না বিজয়দা। যেভাবে হোক তোমাকে আমায় বাঁচাতেই হবে। কর্ণ অর্জুন যদি বাড়িতে এসে দেখে তুমি নেই, তাদের কাছে আমি মুখ দেখাতে পারবো না। আজ তাহলে তুমি রাস্তার মোড়ে চলো বিজয়দা। তোমাকে ওখানে গিয়ে একটা গাড়ি দেখে আমি হাসপাতালে নিয়ে যাব। এসো বিজয়দা, চলো। শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে আজ 40টা বছর স্কুলে যাচ্ছিলাম। আজ আমার চাকরির জীবনে অবসান ঘটে গেল। স্কুলে গিয়ে দেখি টেবিলের উপর রয়েছে আমার রিটায়ার্ড পত্র। চাকরিতে কারো চিরদিন থাকে না গো। আমি তা জানি সবিতা, কিন্তু আমার বাকি দিনগুলো কাটবে কি করে? তাছাড়া আমার সংসার। তোমাকে সংসারে ভাবনা ভাবতে হবে না। বিমল যদি আমাদের আলাদা করে দেয়, তোমার এই পেনশনের একটা টাকায় আমাদের দুটো শাক ভাত নিশ্চয়ই জুটে যাবে। চলো এখন কিছু মুখে দেবে। চলো। খাবার আমার গলা দিয়ে নামবে না সবিতা। আমার দুঃখের সময়ে আজ আমার ভাইরা একে একে দূরে সরে চলে যাচ্ছে, কিন্তু আমি স্লিপ করতে গিয়ে বাঁদর গড়ে বসে আছি সবিতা। আমি বাঁদর গড়ে বসে আছি। তুমি কাঁদছো কেন বড়দা? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি যদি, তাহলে তোমরা দুজনে এখানে এসে কাঁদছো কেন? বলো না, বলো না বৌদি, কি হয়েছে? আমি জানি না, আমি জানি না। তুই এখান থেকে চলে যা, আর কখনো কোনোদিন তুই এখানে আসবি না, কোনোদিন আসবি না। ও বুঝেছি, শিউলির বিয়েতে আমি বাড়ি ছিলাম না বলে আমার উপর তোমাদের রাগ হয়েছে। কমল, কিন্তু তোমরা বিশ্বাস করো বড়দা, বিশেষ একটা কারণে আমি বাড়িতে থাকতে পারিনি। কমল, মিথ্যা নাটক করে তুই আমাকে ভোলাতে পারবি না রে কমল। জানোয়ার লম্পট। তোমাদের কথার অবাধ্য যখন হয়েছি,
জানোয়ার আমি হতে পারি বর্দা, কিন্তু লম্পট আমি নই। বৌদি বলো না বৌদি, তুমি তো আমাকে শিউলির মতো মানুষ করেছো। আমি জানতাম তুমিই আমার মা, তাই সন্তানের দাবি নিয়ে আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তোমাকে বলতেই হবে কি এমন অপরাধ আমি করেছি। তোর এই মায়া কান্না তুই আমাকে ফলাতে পারবি না রে কমল। বংশের কুলাঙ্গার, এক্ষুনি এই মুহূর্তে তুই যদি আমার বাড়ি থেকে বেরিয়ে না যাস, তাহলে তুই আমার বড় মুখ দেখবি। কঠিন প্রতিজ্ঞা তুমি করো না বর্দা। জন্মাবধিক মা বাবাকে দেখিনি, মনে করতাম তোমরাই আমার মা বাবা, তাই তোমার মরা মুখ আমি দেখতে পারবো না বর্দা, দেখতে পারবো না। আমার কমল যে চলে যাচ্ছে। কমল, কমল আবার এই কাজ করতে পারে না। তুমি একবার ওর মুখের দিকে ভালো করে দেখিয়ে দেখো, ওর মুখে কোনো কলঙ্কের দাগ নেই। না, আমি তোমার কোনো কথা শুনবো না সবিতা। বল বল চরিত্রহীন, তুই কেন আমার এই পবিত্র বংশে কলঙ্কের কালি মাখিয়ে তুই যা হবার তা তো হয়েই গেছে। এরকম ঘটনা আজকাল প্রায়ই হচ্ছে। ও যদি শিউলিকে নিয়ে সুখী হয় তো আপনি আপত্তি করছেন বলুন তো? মেজ বৌদি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে শিউলি তোমার নিজের মেয়ের মতো। তার সাথে তুমি আমার কথা না শুনে গায়ে হলুদের দিন কেমন ভাবে ওকে কলকাতায় নিয়ে চলে গেলে। এমন কঠিন আকাশ তুমি ভেঙে পড়ো, আকাশ স্তব্ধ হয়ে যাও, বজ্র তুমি মাতাল হানো, তুমি চৌচির হয়ে যাও। ওই পাতালে প্রবেশ করে আমি প্রমাণ করে দিতে চাই আমি নিষ্কলঙ্ক, আমি নিষ্কলঙ্ক। কমল যে সত্যি সত্যি চলে গেল। ওকে তুমি যেতে দাও সবিতা, ওকে তুমি যেতে দাও। ওরকম দুষ্টু গরুর চেয়ে আমার শূন্য গোয়াল অনেক অনেক ভালো। তুমি এমন কথা বলো না। আমার মন বলছে নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। আমার কমল কখনো এই কাজ করতে পারে না। আমার কমল যে চলে গেল, ওকে ছেড়ে আমার এই পাশার পাথরের মতো বুকটা আবার যে খালি হয়ে যাবে। কমল, তুই ফিরে বড়দির কথা আপনি ছাড়ুন বড়দা। শুনুন, ও যে কাজ করবে এটা আমি ভাবতেই পারিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মেজ বৌমা। আমার মতো এই একই কথা মেজ বৌমা। আমি যদি ওদের দুজনকে আমার সামনে পাই, তাহলে আমি নিজের হাতে ওদের গলা টিপে মারবো। কি হলো বড়দা? আমার মুখের দিকে আপনি অমন করে তাকিয়ে কি দেখছেন বড়দা? তোমাকে দেখছি আর ভাবছি কি বড়দা? যেন স্বর্গ থেকে আমার মা এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। এইবার সুবর্ণ সুযোগ আমার হাতের মুঠোর মধ্যে এসে গেছে। ওই ইডিয়েট অমল মাস্টার। এইবার আমি তোমাকে কি ভাবছো মেজ বৌমা? ভাবছি বড়দা, আমি এতদিন অহংকারে মত্ত হয়ে আপনার মতো দেবতাকে কখনো আমি প্রণাম করতে পারিনি বড়দা। তাই তো আমি আপনাকে একটা প্রণাম করতে চাই বড়দা, প্রণাম করতে চাই। আর কত করবে তোমরা ছল চাতুরি? দেখেছো বিমল, বড়টা কেমন তোমাকে বেশ সাধু সাজতে চাইছে। এতে আশ্চর্য হয়ে কি আছে বলো তো? তোমার বিশ্বাস না হয় দেখো না, আমার ব্লাউজটা পর্যন্ত কেমন ছিঁড়ে দিয়েছে, দেখো
না। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখলাম শিপ্রা, যে সারা জীবন নিজের রাজস্ব জাহির করে যার মেয়ে কাকাকে নিয়ে বেরিয়ে যায়, সে কিনা নিজের কন্যাশ্রম ভাতৃবধূকে ছি বর্দা ছি, তোমাকে বর্দা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তবে তবে আর দেরি করছিস কেন রে বিমল? আমাকে তুই এমন শাস্তি দে, এই একবিংশ শতাব্দীর কোন দাদারা আর ভাতৃবধূর সর্বনাশ করতে যেন না আর উদ্যত হয়। ওরে বিমল, তোর ওই পায়ের জুতোটা খুলে আমার দুটো গালে কষিয়ে মার, যেন ঝরঝর করে রক্ত বেরিয়ে আসে, যেন ঝরঝর করে রক্ত বেরিয়ে যখন নিজের শাস্তি নিজেই বেছে নিয়েছো, তাই তোমাকে আমি জুতোই মারলাম। আদর্শহীন আমল মাস্টার। আর এই জুতো দিয়ে তোমার দাদার গালে মারতে তোমার লজ্জা করলো না? লজ্জা করবে বর্দি, কেন লজ্জা করবে? আমি বলছি শোনো, কেন জুতো মারছে আমি বলছি শোনো। এই দেখো না, আমার ব্লাউজটা বর্দা কেমন ছিঁড়ে দিয়েছে, তুমি দেখো। আর কত ছল চাতুরি করবি তোরা? শোনো শোনো, বিমল ডাকার তুমি শুনে রেখে দাও। তোমাদের জন্য আমরা যদি প্রাণপাত পরিশ্রম করে থাকি, তাহলে এর প্রতিফলন একদিন তোমাকে পেতেই হবে। তুমি ওদের অভিশাপ দিয়ে ওরা সবিতা আশীর্বাদ করো, ওরা জানো জীবনে আরো বড় হয়। সবিতা, এসো সবিতা, আমাদের পাওনা তো আমরা পেয়ে গেছি। এই অমল মাস্টারের সোনার সোনার সংসার আজ আজ এক কাল বৈশাখী ছড়ে সব বরফি করে কাঁদে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসা আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসা আদালতে হইলাম আমি বাদী। সংসারে সুখে নামে এই যে ছিল সার, মনের কথা পারে বলিহা, এমন করে ছিল এমন করে ছিল দাসবাবু নেই বাউলা ভোলা মনের কথা পারে বলিহা, এমন করে তবে কি আমি ভুল করলাম? না না, আমি আর ভাবতে পারছি না শিপ্রা, আমি আর ভাবতে পারছি না। আর তোমাকে ভাবতেও হবে না। এবার তুমি চিরকাল শুধু তোমার দাদা বৌদির কথাই ভাবতে থাকো। আমি আমার কৌশলের যে বিষ তোমার মনে ফেলে দিয়েছি, সেই বিষের জ্বালায় তুমি সারা জীবন ছটফট করবে। আর আমি হাসবো বিজয়ীর হাসি।
একেবারে হাসির ঠান্ডা বলে দিচ্ছে দেখছি। যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। আরে রাগ করো না, সামনে ইলেকশন, প্রতিদিন আমাকে মিটিং মিছিলে যেতে হয়। আর আমি যে এখানে ফটি জলের আশায় তোমার পথ যে বসে আছি, আকাশের দিকে তাকিয়ে বসে আছি, সেটা কি তুমি একবারও ভাববে না? আর তোমাকে বেশি দিন অপেক্ষা করে থাকতে হবে না শিপ্রা। হ্যাঁ যাক, বলো তোমার কাজ কত দূরে গেছে? একদম সমস্ত কমপ্লিট, যাকে বলে একেবারে কিস্তি মাত। এই পলাশ, বলো না এবার পুরীতে তোমার ফ্ল্যাট বাড়িতে আমাকে নিয়ে যাবে তো? আরে ভোটটা হয়ে গেলে সামনের সপ্তাহে তোমাকে নিয়ে যাবো। ঠিক ঠিক তো, আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না। এই পলাশ, বলো না সত্যি সত্যি তুমি পুরীতে ফ্ল্যাট কিনেছো তো? আমি কি তোমায় মিথ্যা কথা বলছি শিপ্রা? তুমি পুরীতে গেলেই দেখতে পাবে তোমার নামে ফ্ল্যাটের নাম রেখেছি শিপ্রা লজ। আমি ভাবতে পারছি না, আমি আর দেরি করতে পারছি না পলাশ, আমি আর দেরি করতে পারছি না, জাস্ট দেরি করতে পারছি না। তুমি আমাকে কালে নিয়ে চলো প্লিজ, তুমি আমাকে কালে নিয়ে চলো। আমি তোমার হাত ধরে বলবো, ধরেছি হাত লাইকে আবার তোমাকে পাবার জন্যে, তুমি আমার ওয়ানা কালি, আমি তোমার রাজকন্যে। ধরেছি হাত লাইকে আবার তোমাকে পাবার জন্যে, তুমি আমার ওয়ানা কালি, আমি তোমার রাজকন্যে। My love, you are my love, everybody know my baby. It's 100% love, 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 love. 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 100% love, অমল মাস্টার চৈত্যহীন, ওই মালদাকে ভোট দিন, অমল মাস্টার চৈত্যহীন, ওই মালদাকে ভোট দিন, অমল মাস্টার চৈত্যহীন। ওই মালদাকে ভোট দিন। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আপনার আমার সকলের মনোনীত প্রার্থী মহিম হালদার মহাশয়। আসার জন্য আবেদন করছি। এবারে হালদার বাবুর গলায় মালদার করতে যাচ্ছেন প্রেমচাঁদ নস্কর মহাশয়। আমি সমর্থন করলাম। এখন হালদার বাবুকে কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার বন্ধুগণ, আমি আপনাদের মনোনীত প্রার্থী মহিম হালদার। বন্ধুগণ, আমি কি করেছি না করেছি তা আপনারা সকলেই জানেন। এখন আপনাদের কাছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমল মাস্টার সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন স্কুল সংস্কারের জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত টাকা উনি আত্মসাৎ করেছেন, একটা পয়সাও স্কুলের জন্য খরচ করেনি। আপনাদের ভাবা উচিত, সামান্য স্কুল মাস্টারি করে গাড়ি বাড়ি কলকারখানা করেছেন, হোস্টেলে রেখে ভাইদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তাহলে আপনারাই বলুন ভোট কাকে দেওয়া উচিত? তবু আমি আপনাদের অনুরোধ করব, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ছাতা চিহ্নে ভোট দেওয়া আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। নমস্কার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজ 3 বছর হয়ে গেল অর্জুন কলকাতায় পড়তে গেছে, এখনো সে বাড়ি এলো না। একটি বারের জন্য খবর নিল না সে কেমন আছে, আমি কেমন আছি, কি খাচ্ছি, সে একেবারেই আমাকে ভুলে গেছে। আমি কি তোমাকে ভুলতে পারি বাবা? তারপরে বলো বাবা, তুমি কেমন আছো? ভালো নেই রে অর্জুন, যে জ্বালা যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে তার থেকে মরে যাওয়াই অনেক ভালো রে অর্জুন। বাবা কি হয়েছে তোমার? তুই আমাদের ওই বাড়িটার দিকে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। ওই দেখ, আমাদের বাড়িটা পুড়ে যেন মরুভূমির মতো খা খা করছে। বাবা বলো, বাবা বলো, এত বড় সর্বনাশ কে করেছে? মহিম হালদার। মহিম হালদার, তুমি আমাদের সর্বস্ব কেড়ে নিয়েও তুমি শান্তি হওনি। আমরা বাড়িতে কেউ ছিলাম না, সেই সুযোগে তুমি আমার বাবাকে মারতে চেয়েছিলে। না মহিম হালদার, না,
তোমার অনেক অত্যাচার আমরা সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার যখন আমি সিবিআই অফিসার হয়ে এই গোবিন্দপুর থানায় এসেছি, তখন তোমাকে আমি ফাঁসির তলাতে ঝোলাবই। অর্জুন, কিন্তু তুই কেমন করে জানলি রে কমল? আমি ওই সামনের পথ দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখি তোদের বাড়িখানা দাউ দাউ করে জ্বলছে। ছুটে গিয়ে দেখি ওই বাড়ির ভিতর থেকে তোর বাবা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। তারপর কি হলো রে কমল? ছুটে গিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে তারপর লাথি মেরে ওই দরজা ভেঙে তোর বাবাকে বাড়ির ভিতর থেকে আমি বের করে নিয়ে এলাম। কমল, তুই যে আমার উপকার করেছিস, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে কমল। তোকে ওই জায়গায় একটা উপকার করতে বল কমল বল, তোর জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। তুই সিবিআই অফিসার হয়ে এসেছিস শুনে আমি তোর কাছে এসেছি অর্জুন। শিউলিকে আজ 3 বছর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই যদি একটু সন্ধান করে দিস তাহলে আমার খুব উপকার হয়। সে কি রে? শিউলিকে তো আমি বিয়ে করে বাড়িতে রেখে গেছিলাম। শিউলি, শিউলি, একবার এদিকে এসো তো। সারা দেবে রে অর্জুন, সে কি বাড়িতে আছে? বাবা, তুমি কি বলছো? আমি তো তাকে এখানে রেখে গেছিলাম, কিন্তু আমি এসে দেখি বৌমা বাড়িতে নেই। সে কি? ঈশ্বর, তুমি আমাকে বলে দাও কোন অপরাধে তুমি আমার শিউলিকে কাছ থেকে কেড়ে নিলে? জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু ভুলের সাগরে গেল ভেসে। স্বপ্ন হলো আলে শুধু আলোকের ছলনাতে আধার দুনয় মনে। স্বপ্ন হলো যে আলে শুধু এই জীবনে আলোকের ছলনাতে আধার দুনয় মনে। তৈরি ডুবে গেল তীরের সীমানা কাছে, পেলাম না আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া। বলো বলো বলো, আমার শিউলি এখন কোথায়? আমার কথা ছিল স্যার, আপনি বাড়ি এসেছেন শুনে শিউলি, আপনার কাছে ফিরতে এসেছি। যা শিউলি যা, তোর স্বামীর কাছে গিয়েই আমাকে মহাদায় থেকে মুক্ত দে। তুমি একটু মিষ্টি মুখ না করে চলে যাবে দাদা? হ্যাঁ রে, তুই তো জানিস আমার কত কাজ। অন্য একদিন না হয়েছে তোর হাতে মিষ্টি খেয়ে যাবো। দাদা, কিন্তু আমি তো তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না শিউলি। কেন কেন তুমি বাড়ি ফিরে আমি বাড়ি গিয়েছিলে? থেকে চলে যাইনি, আমাকে চুরি করে নিয়ে কে গিয়েছে। তোমাকে চুরি করে নিয়ে গিয়েছিল? রক্ষা করছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখলি তো কমল, এই অধর্মের দিনেও ধর্ম আজও কেমন বেঁচে আছে। ছোটকা, আমার সাথে তুমি কথা বলবে না? বলবো রে শিউলি, বলবো। আগে আমি এই সমাজ সংসারে সকলের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিই আমি নিষ্কলঙ্ক। নইলে মিথ্যা কলঙ্কের বোঝা আমি আর বইতে পারছি না রে। ছোটকা, বইতে পারছি না। ছোটকা, আপনি বুঝি আমার বোনের শ্বশুর মশাই? হ্যাঁ বাবা, তুমি দীর্ঘজীবী হও। তোমার কথাগুলো ঠিক আমার কর্ণের মতো। বুঝি আপনার সন্তান? হ্যাঁ বাবা, কতদিন হয়ে গেল ছেলেটা আমার বিনা দোষে জেল খাটছে।
তার জন্য দু চোখের পাতা আমি এক করতে পারি না, এক করতে পারি না। আপনার বাবা খুব ভেঙে পড়েছেন স্যার, তাই আপনার দাদাকে তাড়াতাড়ি জেল থেকে ফিরিয়ে নিয়ে আসুন। এবার আমি শেষ চেষ্টা করে দেখব। কিন্তু কিন্তু কি আপনার নাম, কি আপনার পরিচয়, কি আপনার ঠিকানা? বস্তিতে থাকি স্যার, আমার কোনো নাম ঠিকানা নেই। সে কি দাদা, আপনার নামটা অন্তত বলে যান। আমার নাম শুনলেই আপনি আতঙ্ক দেশে উঠে উঠবেন। আপনি আমাকে হাসালেন দাদা। আমি সিবিআই অফিসার অর্জুন সামন্ত। কি এমন আপনার নাম যেটা শুনলে আমি ভয় পেয়ে যাব? তাহলে শুনুন স্যার, আমি এই সমাজের বিভীষিকা, কুখ্যাত ক্রিমিনাল বাদশা খান। ও, তুমি তাহলে বাদশা? ইউ আর আন্ডার অ্যারেস্ট বাদশা। এই বাদশাকে অ্যারেস্ট করার মতো ক্ষমতা শুধু আপনি কেন স্যার? আপনার কোনো প্রবল বন্ধ নেই। তুমি কি বলছো অর্জুন? শুনি যে মানুষটা তোমার স্ত্রীকে সসম্মানে 3 বছর ওনার আশ্রয় রেখে তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছে, আর তুমি তাকে অ্যারেস্ট করতে যাচ্ছ? হ্যাঁ শুনি, হ্যাঁ ওই বাদশাকে অ্যারেস্ট করলে আমার প্রমোশন হবে। অর্জুন, এর জন্য আপনাকে ভাবতে হবে না স্যার। আপনি যখন আমার এই বোনের স্বামী, আমার এই বোনের সুখের জন্য আমি নিজে গিয়ে আপনার কাছে সারেন্ডার হয়ে যাবো স্যার। আমি নিজে গিয়ে সারেন্ডার হয়ে আসবো। বোন, আমি আসি রে। বাদশা, বাদশা! তুমি কি রকম পুলিশ অফিসার বলো? কেন শিউলি? তোমার সামনে একটা দোষী অপরাধী দাঁড়িয়ে আছে, তাকে না অ্যারেস্ট করে তুমি একটা নির্দোষ মানুষকে অ্যারেস্ট করতে যাচ্ছ? আমার সামনে চোর? কই, কোথায় শিউলি? এই তো আমি। আচ্ছা, তুমি আমার কি চুরি করলে শিউলি? আমি তোমার মন প্রাণ আচ্ছা, সবকিছু চুরি তাই করেছি। নাকি? ভাবিনি এমন দিন আসিবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসিবে, সত্যি আমায় ভালোবাসবে। যদি আমি স্বপ্নে আসি তোমার কাছাকাছি, ছুঁয়ে পড়লো পাশে তুমি থাকবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। সমুদ্র সৈকত তোমার কেমন লাগছে সিপ্রা? ও দারুণ! তোমাকে আমি বলে বোঝাতে পারবো না প্রকাশ, আমি বোঝাতে পারবো না। পুরী সমুদ্র ঢেউ আমার মনটা যেন উতাল পাতাল করছে।
আমারও মনে হচ্ছে ওই সাগরের ঢের মতো আসলে পড়ি তোমার বুকে। আর আমার কি মনে হচ্ছে জানো, তুঝে দেখা তো ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब कहाँ जाए तेरी बाहों में जाए तुझे देखा तो है प्यार होता है तुझे देखा तो प्यार होता है अब तेरी तुझे देखा तो सपने तेरा दिल मेरा याद तेरी मेरा क्या सब तेरा याद तेरी मेरी आँखों में तेरी याद मुस्कुराने तुझे देखा तो प्यार होता है अब तेरी बाहों में मर गए तुझे देखा तो प्यार होता है तेरी बाहों में मर गए हम। এবার চলো রুমে চল। তোমার যৌবন সাগরে সাঁতার কেটে আমার এই অশান্ত মনটাকে একটু শান্ত করে নিয়ে চল। চলো না কেমন লাগছে? ভালো। তুমি বিশ্বাস করো এই 5 বছর ধরে ওই ইডিয়েট বিমল আমাকে যা দিতে পারেনি, তুমি আমাকে তাই দিয়েছো। তাই নাকি? আমার খুব ভালো লেগেছে চিত্রা। আমি প্রথম তোমার সাথে মন দিয়ে আলিয়া করলাম। তুমি সত্যি বলছো? একেবারে 100% এর আগে আমি কোনোদিন কোনো মেয়েকে স্পর্শ করিনি। হ্যাঁ যাই তো সব কথা। এখন চলো আমরা দুজনে ওই সাগরের ঢেউ এনজয় করি। হ্যাঁ চলো না আমরা সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি। ফটো উঠবেন বাবু, ফটো। এই চলো না আমরা দুজনে জড়িয়ে ধরে ছবি তুলি। এই ফটোওয়ালা একবার এদিকে এসো তো। আমাকে ডাকছেন মেম সাহেব? হ্যাঁ তুমি ভালো ছবি তুলতে পারো? হ্যাঁ উঠেই দেখুন না, না হলে পয়সা দেবেন না। আরে তা কখনো হয় নাকি? পয়সা না দিলে আপনার চলবে কি করে? আপনার তো সংসার আছে। একটা মাত্র পেট বাবু, ঠিক যেভাবে হোক চলে যাবে। কেন আপনি বিয়ে করেননি? করেছিলাম মেম সাহেব, কিন্তু একটা লম্পট আমার স্ত্রীকে ফৌসলা নিয়ে চলে যায়। যারা অপরের স্ত্রীকে হরণ করে নিয়ে যায় তারা তো একটা দুপায়ে জানোয়ার মেম সাহেব। না 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 না, আপনাকে বলিনি বাবু। ও বুঝেছি, আপনি মনে হচ্ছে ওই মেম সাহেবকে। না না তা কেন, আমাদের তো সামনের বৈশাখেই বিয়ে হয়েছে, আর আমরা বিয়ের পরে এই প্রথম পুরীতে হানিমুন করতে এসেছি। ও আচ্ছা, খুব ভালো করেছেন। এখন ওই রকটার উপরে আপনারা ওই ভালো করে বসুন তো, আমি একটা বেশ ঝাক্কাস করে ছবি তুলে দিই। ঠিক আছে ঠিক আছে আমরা বসবো।
এসো পলাশ। এই, আমাদের ছবিটা কিন্তু ভালো করে তুলবেন ভাই। সে আপনাকে বলতে হবে না মেম সাহেব, আমি 10 বছর ফটোগ্রাফারের কাজ করছি। নেন, এরপর বেশ ভালো করে বসুন তো, বেশ বেশ কাছাকাছি বসুন মেম সাহেব। এই তো, কাছাকাছি একটু বেশ একটু একটু স্মাইল, এই তো বাহ। আর একটু আচ্ছা, আমাদের কাছাকাছি। এই তো কাছাকাছি তো আছে। নিন, এবার চলুন। একটু হাসি হাসি মুখে দেখি। এই যে, হয়েছে। আচ্ছা, আমাদের ছবি কপি পাবো? পেয়ে যাবেন মেম সাহেব, পেয়ে যাবেন, ঠিক জায়গায় ঠিক সময়ে পেয়ে যাবেন। ফটো উঠবেন বাবু, ফটো উঠবেন। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। এই পলাশ, আর খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি আমার কোলে ঘুমাবে এসো। আরে ধ্যাৎ, এখানে আবার ঘুম হয় নাকি? তাহলে তুমি কোথায় ঘুমাবে শিপ্রা? তোমার ফ্ল্যাটে। আমার ফ্ল্যাট বাড়িতে? তুমি আমাকে হাসালে শিপ্রা। তার মানে তুমি তোমাকে তাই বলে এখানে নিয়ে এসেছো পলাশ? তুমি ওটা ভুল শুনেছো শিপ্রা। এবার তুমি এখান থেকে যেতে পারো। যাবো মানে? আমি একা কোথায় যাবো? বলো। তোমার যেখানে খুশি তুমি সেখানে চলে যাবে। এখনো তোমার শরীরে যথেষ্ট রূপ যৌবন আছে, তাতে খাওয়া পড়ার তোমার কোনো অভাব হবে না। কিন্তু তুমি যাবো সেকেন্ড ম্যারেজ করবে বললে, আমাকে এখানে নিয়ে এলে। তোমাকে ম্যারেজ করবো আমি? কোন মেয়েকে আমি একবারের বেশি দুবার ভোগ করি না শিপ্রা। তাছাড়া তুমি তো এখন হয়ে গেছো ওই ডাস্টবিনে ফেলে দেয়া ময়লা কাগজ। তাছাড়া এই পলাশের বাসি ফুলে কখনো পুজো হয় না। আর চাই প্রতিদিন নিত্য নতুন জোয়ানি সত্য ফুল। বেঈমান, বিশ্বাসঘাতক, আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসে আমার সর্বস্ব লুট করে নিয়ে আমাকে এখানে একা ফেলে রেখে চলে গেল। শুধু ওর জন্য আমি কমলা শিউলির জীবনটা নষ্ট করে দিয়েছি। এমনকি আমার স্বামী বিমলকে আমি ডিভোর্স করেছি। শুধু তাই নয়, আমার সোনার সংসার, আমার দেবতার মতো দাদা বৌদিকে আমি অপমান করেছি, আমি মনে আঘাত দিয়েছি। এখন আমি কি করব? আমি কোথায় যাব? না 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 না, আমি আর কাঁদবো না। দাঁড়িয়ে চোখে জল ফেললে আমাকে আর হবে না। আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে, আমাকে ওই গোবিন্দপুর গ্রামে। তারপর দেবতার মতো ভাসুর আর দেবীর মতো জায়রে পায়ে ধরে আমাকে ক্ষমা চাইতে হবে। আমাকে বলতে হবে, স্খলিত শিথিল ফিরি
এমন অপরাধ করেছি ঠাকুর? আমি তো সকাল সন্ধ্যা তোমার পায়ে ফুল জল না দিয়ে আমি কখনো তো জল গ্রহণ করিনি ঠাকুর। তোমার ঠাকুরের চরণ সেবার ফল আমি পেয়ে গেছি সবিতা। ওই শোনো আমার বিজয় মিছিল। এই ভোটেতে জিতলো কে? অমল মাস্টার আবার কে? এই ভোটেতে জিতলো কে? অমল মাস্টার আবার কে? এই ভোটেতে জিতলো কে? অমল মাস্টার আবার কে? এই ভোটেতে হারলো কে? মহিম হালদার আবার কে? এই ভোটেতে হারলো কে? মহিম হালদার আবার কে? দেখো, তুমি ভোটে জিতে গেছো। ওই তো শুনলে আমার বিজয় মিছিল। এই গোবিন্দপুর অঞ্চলের মানুষ যে আমাকে জয়ী করেছে, আমি জানি না তাদের প্রতি কতটুকু আমি কর্তব্য পালন করতে পারবো। শিবতলায় তোমার বিজয় মিছিল শুনে আমি একটিবার তোমার সাথে দেখা করতে এলাম বর্দা। থাক, তোর মতো কুলাঙ্গারকে আমার বিজয় সম্ভাষণ জানাতে হবে না। এখনো আমি তোমাদের অনুরোধ করছি বর্দা, কুলাঙ্গার আমি নই। কমল, তোমাদের মিথ্যে সন্দেহের কালো মেঘ সরে যেতে আর বেশি দেরি নেই বৌদি। আমি এখানে থাকতে আসিনি। আমি বাড়ি এলে যদি বাড়িখানা অপবিত্র হয়ে যায়, আমি চলে গেলে একটু গোবর জল ছিটিয়ে দিও বৌদি, গোবর জল ছিটিয়ে তুই দিও। কোথায় যাচ্ছিস রে ছোটকা? আমি এক অজানার সাথে হারিয়ে যাচ্ছি শিউলি। ছোটকা, আর কোনোদিন আমার এই পোড়া মুখ কাউকে দেখাবো কেন না। ছোটকা এই কথা বলছিস কেন? কি হচ্ছে তুই চলিস না কালা মুখে? মা, তোর এই পোড়া মুখ নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে তো লজ্জা করে না? তোরা গলায় দই দিয়ে মরতে পারলি না কেন? পুকুরে জল ছিল না, তোরা দুজনে ডুবে মরতে। বাবা, তোর মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না। আমি জানি শিউলি বলে যে আমার মেয়ে ছিল, সে মারা গেছে। সবিতা, ওদের দুজনকে আমার সাথে থেকে এক্ষুনি সরিয়ে যেতে বলো, নাহলে আমি ওদের গলা টিপে। বাবা কি বলছো তুমি? আপনি ভুল করছেন বড়দা। আমি ভুল করছি? তুমি কি বলছো মেজ বৌমা? যা সত্যি আমি তাই বলছি। ওদের দুজনের মন গঙ্গা জলের মতো পবিত্র। হ্যাঁ রে শিপ্রা, তুই তো বলেছিলি আমার আমার কমল আমার শিউলিকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম দিদি। তাহলে তুমি দুটো জীবন নিয়ে জুয়া খেলতে শুরু করেছিলে? হ্যাঁ বড়দা, হ্যাঁ। এর জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তো মাথা পেতে নেব বড়দা, মাথা পেতে নেব। শিউলি, কমল, তোরা আমাকে ক্ষমা কর। কাকিমা, আমাকে তোরা ক্ষমা কি বলছো তুমি? মেজো বৌদি, দেখলে তো বর্দা, ধর্মের কল বাতাসে নড়ে। ছোটকা, এসবের কিছুই তো আমি বুঝতে পারছি না রে কমল। আমি তোমাকে বারবার বলেছিলাম আমার কমল আর শিউলি কখনো এত হীন কাজ করতে পারে না। আরে মা শিউলি, বলো মা, তুই আমার জামাইকে সঙ্গে নিয়ে এলি না কেন? মা, কে আমাদের জামাই? সিবিআই অফিসার অর্জুন সামন্ত। সিবিআই অফিসার অর্জুন সামন্ত আমার জামাই? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন একদিন সত্যি হয় গো। আমি যে কমলের গায়ে হাত তুলে মস্ত বড় ভুল করেছি। ওরে কমল, তুই আমাকে ক্ষমা কর ভাই। এসব তুমি কি করছো বর্দা? তার জন্য তো আমি কিছু করিনি রে কমল। রাজা শুদ্ধোধন পিতা হয়ে তার পুত্রের পায়ে ধরেছিল। আর তুমি বলো না বর্দা, ও কথা কানে শোনাও মহা পাপ। মশাই, মাসিমা, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ বাবা, থাক থাক বাবা, থাক। তোমাদের এই দাম্পত্য জীবন মধুময় হোক। ছোটকা, আপনি ভালো আছেন তো? এসব কি করছো অর্জুন? অন্যায় তো কিছু করিনি। আগে আমরা ছিলাম সমবয়সী বন্ধু, আর এখন আপনি আমার গুরুজন। এই ছোটকা, তাহলে তোকেও তো একটা প্রণাম করতে হয়, তাই না? তাহলে থাক থাক থাক। ছোটকা, আরে শিউলি, তুই এতদিন আগে আমাকে এই কথাটা জানাসনি কেন রে মা? তাহলে ওই লগ্নে আমি তো তোদের দুজনে একসাথে বিয়ে দিতাম। আমি অনেক করে বুঝিয়েছিলাম মাসিমা, ওই শিউলি আমার কোনো কথাই শোনেনি। ওসব কথা সব ভুলে যাও তো মা, ভুলে যাও।
ওসব কথা বাদ দাও বাবা জীবন। শিউলি আমার নিজেকে অপাত্র দান করেনি। আবার আমি উঁচু মস্তকে সবার সামনে বলবো আমার জামাই সিবিআই অফিসার অর্জুন সামন্ত। তুই এক পাঁচদিন কোথায় ছিলি? শুনলাম বিমল নাকি তোকে খুব খুঁজছিল। আমি কলকাতায় আমার বাপের বাড়িতে গিয়েছিলাম। না, আপনি কলকাতা যাননি। আপনি মহিম হালদারের ছেলে পলাশ হালদারের সাথে পুরীর সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। গিয়েছিল? হ্যাঁ, এই দেখুন তো মেম সাহেব, এই ছবি দুটো কার? আপনি? হ্যাঁ, আমি সেদিন পুরীর সমুদ্র সৈকতে ফটোগ্রাফার ওরফে সিবিআই অফিসার অর্জুন সামন্ত। আজ থেকে 3 বছর আগে বকুলতলার পথে আমি আপনাকে বলেছিলাম মেম সাহেব, আপনার প্রশ্নটা আমি আমার এই বিবেকের ডায়েরির পাতায় লিখে রাখলাম মেম সাহেব। তাই আজকে সেই প্রশ্নটা আমি সবার সামনে ঠিক এইভাবে দিয়ে গেলাম মেম সাহেব, ঠিক এইভাবে দিয়ে গেলাম। শুনে চলে আবার তুমি কি মতলব নিয়ে বাড়িতে এসেছো মেজো বৌমা? আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি বর্দা। কি করছো মেজো বৌমা? সোনার ধন্য প্রফেসর বিমল রায় স্ত্রী তুমি। সামান্য একটা রিটায়ার্ড দোস্ত এই স্কুল মাস্টারের পায়ে হাত দিয়ে প্রণাম করে তোমার আভিজাত্যকে তুমি ক্ষুণ্ণ করো না মেজো বৌমা, তুমি ক্ষুণ্ণ করো না। কেঁদে আর কি হবে মেজো বৌদি? ওপর থেকে থুতু ফেললে সে তো নিজের গায়ে পড়ে। হ্যাঁ রে শিপ্রা, তুই অপরের চরিত্রে কলঙ্কের কালি ছিটাতে গিয়ে তুই একটা লম্পটে সে পড়ে গিয়ে নিজের চরিত্রটাকে তুই বিসর্জন দিলি। আপনারা যদি আমাকে ক্ষমা না করেন তাহলে তাহলে এই অভিশপ্ত জীবন আমি আর রাখবো না বর্দি, আমি আর রাখবো না। আমি সংসার সকলের সামনে আমি চাই অন্যায় অবিচার করেছি, আমি যে মরেও শান্তি পাবো না, শান্তি পাবো না। কতদিন হয়ে গেল কর্ণ আর আসে না কেন জানি না। ওকে দেখার পর থেকে না আমার মাতৃ হৃদয়টা শুধু টুকরে টুকরে কাঁদে। মনে হয় কর্ণই আমার 25 বছর আগে হারিয়ে যাওয়া আমার সন্তান। কতদিন পরে ভ্রমর এসেছিস পদ্ম বনে, কতদিন পরে ভ্রমর এসেছিস পদ্ম বনে। তোমার জন্য আমার মৌচাকে আমি মধু জমে রেখেছি। এসো, সেই মধু তুমি আখন্ড পান করতে পারবে তো ভ্রমর? তুমি যে কি বলো করতে, কথাটা না বললি নয়, তাই বলছি আর কি। তুমি যদি তোমার ওই মধুর চাক একবার নিগড়ে দাও তাহলে আমি 2 হাত ভরে অখণ্ড ভাবে আমি পান করব। তাহলে সেদিন বেশ সামাল হয়েছিল কেন? মোটেই না, মোটেই না। আমি একবার আজ তৈরি হয়ে এসেছি। হ্যাঁ, এসো এসো প্রিয়ে, একটা গান শোনাও না মাইরি। হ্যাঁ প্রিয়তম, তুমি যখন বলছো তখন তোমাকে শোনাতেই হবে। নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, কাগজ ধরে সোনার সোহাগ মাপতে দিল না, কাগজ ধরে সোনার সোহাগ মাপতে দিল না, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। যৌবনেরই ফুল বাগানে গোলাপ
কথাটা না বললি না, তাই বলছি। তুমি যা দিলে না মাইরি, আমার বয়সটা একেবারে 3 থেকে একেবারে 22 নেমে এসেছে। এসো এসো প্রিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও আর অপেক্ষা করতে পারছি না। তবে তার আগে আমাকে একটা সত্যি কথা বলতে হবে। একটা কেন প্রিয়ে, তুমি 100টা বলতে পারো। তাহলে তাহলে আমি জিজ্ঞাসা করি, আজ থেকে 25 বছর আগে ডক্টর ডি চ্যাটার্জি নার্সিং হোমে আমি কি সত্যিই মৃত সন্তান প্রসব করেছিলাম? শালা বলে, কথাটা কোন শালা বলেছে তুমি মৃত সন্তান প্রসব করেছো? কথাটা না বললি নয়, তাই বলছি। তুমি জল জ্যান্ত দুটো চমক সন্তান প্রসব করেছিলে কোনতে? সর্বনাশ, সত্যি কথা তো আমি কোনটিকে বলে ফেলেছি। মানে মানে এই কথাটা যেন তুমি কাউকে বলো না। মোটেই না, তুমি যখন আমার একান্ত আপন, আমি কি বলতে পারি? আমি তোমার বলি তো, এই সারা জীবন এই পরে সর্বনাশ করে যে সব টাকা পয়সা সোনা দানা রোজগার করেছি, এই তো সব তোমার। এই যে তুমি সব না কিন্তু খুব সাবধান করতে মশাই যেন না জানতে পারে, তাহলে আমার এই মাথাটা চিপিয়ে খাবে। এখন আমি আসছি, আবার একদিন পরে দেখা হবে। আবার একদিন আসবা। আমার মা জীবিত নয়, মৃত। আর মহিম হালদার, তোমার সমন এগিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার মৃত্যুর সমন এবার এগিয়ে এসেছে। আমি এসেছি মাসি। কে কে তুমি? কেন কেন তুই এসেছিস এই অভাগিনী মায়ের কাছে? কেন? আমি পাইনি মায়ের আদর স্নেহ, আমি পাইনি মায়ের আদর স্নেহ, পাইনি ভালোবাসা। একটু আদর পাওয়ার লোভে তোমার কাছে আসা, পাগো আমার আশা, আমার কাছে আসা, পাগো তোমার কাছে। ছোটবেলায় আমার হারিয়ে গেছে মা, মায়ের মুখের ছবি আমার মনে পড়ে না। বলছে ছোটবেলায় আমার হারিয়ে গেছে মা, মায়ের মুখের ছবি আমার মনে পড়ে না। তোমার মায়ের মতো আমার মায়ের হারানো বুঝি, তাও জানো না বুঝি তুমি, তাও বোঝো না বুঝি। আমি পাইনি মায়ের আদর স্নেহ, পাইনি ভালোবাসা। একটু আদর পাওয়ার লোভে তোমার কাছে আসা, পাবো তোমার কাছে আসা। তুমি রাগ
করো না মাসি, তুমি রাগ করো না। তুমি তো জানো আমার কত কাজ, তাছাড়া তোমাকে কড়া পাহারা ঘিরে রেখেছে। কোন রকম আত্মগোপন করে তোমার কাছে ছুটেছি মাসি। তুমি ভালো আছো তো মাসি? সন্তান হারা মা কি ভালো থাকতে পারে বাবা? তোমার দুঃখ বেদনা বুঝি বলি তো আমি তোমার কাছে ছুটে আসি মাসি। কিন্তু আজ তোমাকে সত্যি করে বলতে হবে, ওই কেন তুমি ভিন্ন পথে পয়সা উপার্জন করে জীবনযাপন করছো? তাহলে শোন কর্ণ, মহিম হালদার আমাকে ভালোবাসতো, বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল। তাকে বিশ্বাস করি আমি আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলাম। আমি হয়েছিলাম সন্তানের মা। তারপর কি হলো মাসি? তারপর জানোয়ারটা আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমাকে এই নির্জন নিরিবিলি জায়গাটায় বন্দি করে রেখেছে মাসি। হ্যাঁ, আমি বাড়িতে বৃদ্ধি করে লক্ষ লক্ষ টাকা তার হাতে তুলে দিই। সারা রাত আমাকে নাচতে হয়, গাইতে হয়। এই জঘন্য কাজ আমি আর পারছি না কর্ণ। তুই কি পারবি না বাবা? তুই কি পারবি না আমার ছেলে হয়ে এই নরককুণ্ড থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যেতে? পারবো মাসি, পারবো। তোমার আমার জীবন মারা যখন এক সত্যি কথা, তখন তো কথা দিলাম উদ্ধার আমি করবই। কিন্তু তার আগে ওই মহিম হালদারের সঙ্গে করবো আমার এই শেষ মোকাবিলা। ওই শয়তান মহিম হালদার আসছে, তুই পালিয়ে যা কর্ণ। কি করবো মাসি? তাহলে কি আমি করবো? ওই পিছনে গেট দিয়ে তুই পালিয়ে যা বাবা, ওই পিছনে গেট দিয়ে তুই পালিয়ে যা কর্ণ। ঠিক আছে আমি যাচ্ছি মাসি, আমি আবার আসবো। কিন্তু সময় পেলে আমি আবার আসবো মাসি। আমি আবার সাবধানে যাবি কর্ণ, তোকে যেন কেউ দেখতে না পায় কর্ণ। কর্ণ কোথায় কুন্তি? কে কর্ণ? আমি তো তাকে চিনি না, জানি না। তাহলে একটু আগে তুমি কার সাথে কথা বলছিলে? আমার বিবেকের সাথে। আমার বিশ্বাস হচ্ছে না, এই মহিম হালদারের পিছনেও দুটো চোখ আছে কুন্তি। সত্যি করে বলো, আমার আসার আগে কালো কাপড়ে ঢাকা এখান থেকে কে চলে গেল? দেবকীর অষ্টম গর্ভের সন্তান গিরিধারী শ্রীকৃষ্ণ তোমার মতো বলির বংশকে ধ্বংস করার জন্য তার এই জনম দুঃখিনী মাকে উদ্ধার করতে এসেছিল। এই মহিম হালদারের কেশাগ্র স্পর্শ করবে তোমার কৃষ্ণ? সে তো দূরের কথা, অভিমন্যুর মতো চক্রব্যূহের ভেতরে আমাকে আক্রমণ করলে আমাকে মারার সাধ্য হবে না কুন্তি। মহিম হালদার ব্রহ্মার বলে বলিয়ার ভয়ে স্বর্গ মর্ত পাতাল মহিষাসুর দেবতাদের নিধন করতে চেয়েছিল। শেষকালে তাকে মরতে হয়েছিল মহামায়া দুর্গার হাতে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারী, অভয়া শক্তি বড় দৈবী তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারী, অভয়া শক্তি বড় দৈবী তুমি জাগো, জাগো তুমি বুদ্ধির মধ্যে কি
নারীকে তুমি চেনো না মহিম হালদার? নারী শক্তি, নারী মুক্তি। মহামানী দুর্যোধন অহংকারে মত্ত হয়ে দ্রৌপদীর কেশাগ্র স্পর্শ করেছিল। তৃতীয় পাণ্ডব ভীম দুর্যোধনের উরুভঙ্গ করে কৌরবকুল নিধন করেছিল। তোমার মতো একটা বাইজির মুখে ওসব মহাভারতের নীতিকথা মানায় না কোনতে। এই কথা বলতে তোমার লজ্জা করলো না? কে কে আমাকে বাইজি করেছে? কে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার যথা সর্বস্ব লুট করে আমার সঙ্গে প্রতারণা করেছে? সে দোষ আমার নয় কুন্তি। আমি না চাইতেই তুমি আমার সামনে মেলে দিয়েছিলে তোমার উন্মত্ত যৌবনের পাখনা। তাহলে বলো সে দোষ কার? তোমার। তুমি বাধ্য করেছিলে। আমার 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 গর্ভে জন্ম দিয়েছিলে একটা সদ্যজাত শিশুর, কিন্তু তুমি তাকে মারতে পারোনি। সে মানুষ হচ্ছে যশোদা মায়ের কোলে। তোমার মতো কোলের কংসকে নিধন করার জন্য হ্যাঁ হ্যাঁ সে খুব শীঘ্রই আসছে। কুন্তি, তুমি সে আশা করো না। তোমার ছেলে মারা গিয়ে ভূত হয়ে গেছে। না না মহিম হালদার, সে মরেনি, সে মরতে পারে না। এবার তুমি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। যমরাজ তোমার দরজায় এসে কড়া নাড়ছে। ওই শোনো দেবতাদের অভয় বাণী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মানাং সৃজমহং পরিত্রাণাং সাধনাং বিনাশ্য দুষ্কৃতং ধর্মস্থাপনায় সম্ভাবামি যুগে। এবার আমার ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে শিউলি। আচ্ছা, তোমার কাজ ছাড়া কি তুমি কিছুই বোঝো না? হ্যাঁ শিউলি, ডিউটি তো আমার আসল কাজ। আমি কি বুঝি তোমার কেউ নই? আমি কি সে কথা বলেছি? সারাদিন বাড়িতে একা থাকতে কি কারো ভালো লাগে? একা কেন, বাড়িতে তো বাবা আছে। আর তাছাড়া কিছুদিনের মধ্যেই তোমার আমার মধ্যে নতুন এই তোমার বুঝি হিংসে হচ্ছে তাই না? হবে না, তোমার আমার ভালোবাসার ভাগ তো তাকেও দিতে হবে। এই আমার হাতটা ধরে দেখো তো, বলো তো আমাদের কি ছেলে হবে মেয়ে না ছেলে? আমাদের মেয়ে হবে শিউলি। মেয়ে হলে কি নাম রাখবি বলো তো? মেয়ের নাম রাখবো মল্লিকা। খুব সুন্দর নাম। তোমার নামের সাথে খুব সুন্দর মিল আছে তাই না শিউলি? তুমি না ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। হেই, তোমার কি একটা কমন সেন্স নেই? বাবা রয়েছে। তাহলে আমি এখন চলে যাচ্ছি। যাবে? তাহলে যাও। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি
সার্থক হয়েছে, তাই মনের মতো সংসার পেয়েছি, আমি স্বামী পেয়েছি, আর শ্বশুরের মতো আমি বাবা পেয়েছি। অর্জুন কি ডিউটিতে চলে গেছে বৌমা? হ্যাঁ বাবা চলে গেছে, আপনি স্নান করে নিন তো, আপনাকে আমি ভাত খেতে দেবো। আমি একটু পরে খাচ্ছি বৌমা, একটু পরে। আপনি হচ্ছেন বয়স্ক মানুষ, আপনাকে এক্ষুনি খেতে হবে, আপনাকে এক্ষুনি দেবো ভাত। খাচ্ছি। আচ্ছা বৌমা, বলুন বাবা বলুন। এই কয়েক মাস হলো তুমি এখানে এসেছো, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে বাবা, আমার খুব ভালো লাগছে। শুনে আমি খুব খুশি হলাম বৌমা। আমার এই সুখের সময় করোনাটা যদি থাকতো তাহলে খুব আনন্দ পেতাম না। কাঁদবেন না বাবা, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, একদিন দেখবেন আপনার ছেলে ঠিক ফিরে আসবে। জানতো বাবা, স্নানটা করে নিন, আমি আপনাকে খেতে দেবো। আমার মায়ের আদেশ আমি কি অমান্য করতে পারি? আমি এখনই স্নান করে আসছি বৌমা। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। পাগল ছেলে, যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে আমাকে চোখের আড়াল করতেই চায় না। হয়তো স্নান করে এক্ষুনি চলে আসবে, আমি যাই, ভাতটা তাড়াতাড়ি রেডি করি। সাপের খেলা দেখবি বাবু, সাপের খেলা। আরে ঢোড়া আছে, গৌড়া আছে, আছে খরিস। আরে নানা ধরনের সাপ আছে না বাবু, নানা আমার সাপ ধরনের খেলা সাপ। দেখার সময় নেই এখন, আমার সাপ খেলা দেখতে নেই। হ্যাঁ রে বেটি, সিপিআই অফিসের বাড়ি কোথায় বলতো? এইটাই তো আর বাড়ি, কেন বলুন তো? তার মহা বিপদ রে বেটি। বলছো তোমরা, তার কি হয়েছে? রাস্তায় একটা বড় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল বেটি। কিন্তু বলছো তো এই মাত্র বড় ভাই বেরিয়ে গেল। যাওয়ার পথই ঘটনাটা ঘটেছে রে বেটি, অবস্থা খুব খারাপ বটে। আরে শুধু শিউলি শিউলি করে শিউলি শিউলি বলে চিন্তা করছে। আমি শিউলি, হ্যাঁ আমি শিউলি, আমি যাব, আমি অর্জুনের কাছে যাব। অর্জুন না, অর্জুন না, তোমার কিচ্ছু হতে পারে না অর্জুন, আমি আসছি অর্জুন, আমি আসছি যাও শিউলি, গিয়ে দেখলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তার গোপন নিয়ে তোমার যৌবন কুকুরকে চলাকে দু হাত ধরে আছে না বলে পান করবে। বৌমা, বৌমা, আয়না চিনিটা একবার দাও তোমা। কি হলো? বৌমাকে দেখতে পাচ্ছি না কেন? এখানে আছে দেখে আমি স্নান করতে গেলাম। এর মধ্যে বৌমা কোথায় গেল? বৌমা, না না, বৌমা কোথায় তুমি? বৌমা, বৌমা, আমি সুখের কাননে শ্মশানে দুষ্ট রাবণ না সে তো না লুট হয়ে গেছে সীতা। সুখের কানন শ্মশান করে রাবণ চুরি করেছে সীতা। সে তো পঞ্চায়েত গঠনের দিন, আর কিছুক্ষণ পরে পঞ্চায়েত অফিসে গিয়ে শপথ পাঠ করে আমি হব অঞ্চল প্রধান। নবনির্বাচিত প্রধানকে আমি বিজয় সম্ভাষণ জানাতে এসেছি মাস্টার মশাই। এই মহিম বাবু, আপনি আমার বাড়িতে কেন এলাম?
আমাকে আপনার বাড়িতে দেখে খুব অবাক হচ্ছেন, তাই না মাস্টার মশাই? না না, আমি সেই জন্য বলছি না। দেখুন মাস্টার মশাই, আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আমি পরাজিত হয়েছি বলে আমার একটুও দুঃখ নেই। জনগণ আপনাকে চেয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন। আমার যেমন কেমন ভয় করছে মহিম বাবু। আপনার কিছু ভয় নেই মাস্টার মশাই, আমি তো আপনার পাশেই আছি। একদিন আমি আপনার ছাত্র ছিলাম, আমাকে এত পর ভাবেন কেন বলুন তো মাস্টার মশাই? না না মহিম বাবু, আপনি আমার বাড়িতে আসতে আমি যে কত বড় খুশি হয়েছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। সবিতা, সবিতা, আমাদের বাড়িতে কে এসেছেন দেখে যাও। না না, আমাকে দেখে লজ্জা পাওয়ার কিছু নেই বৌদি। আমি মাস্টার মশাইয়ের ছাত্র, আপনি আমার পূজনীয় গুরুজন। আমি তো অন্যায় কিছু করিনি বৌদি। অমল মাস্টারের বউটা তো একবারে খাসা, হাতটা যদি এত নরম তাহলে সারা শরীরটা তো একেবারে তুলোর বস্তা। কিছুদিন আগে যদি আসতাম। আপনি কি ভাবছেন মহিম বাবু? ভাবছি আমি অদম বলে বৌদি আমার প্রণাম নিলেন না। না না, তা এর জন্য আপনি কিছু মনে করবেন না মহিম বাবু। শুনে খুব খুশি হলাম বৌদি। তুমি দাঁড়িয়ে আছো কেন সবিতা? মহিম বাবুর জন্য একটু চা। থাক মাস্টার মশাই, বৌদিকে আর কষ্ট করতে দেবেন না। এতে কষ্টের কি আছে মহিম বাবু? থাক না বৌদি, অন্য একদিন এসে আপনার হাতে চা খেয়ে জমিয়ে গল্প করব। এখন আমি আসছি মাস্টার মশাই। নমস্কার বৌদি। অমল মাস্টার, তোমাকে আমি বিজয় সম্ভাষণ জানাতে আসিনি, এসেছিলাম মৃত্যু সম্ভাষণ জানাতে। ওই পঞ্চায়েতের গদিতে বসার আগে বুলেট আর রকেট এসে তোমাকে পাঠিয়ে দেবে পরে। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, ইডিয়েট অমল মাস্টার। যাক, পাপ বিধি হলো। চাউন্ডে যেন একটা শকুনের মতো। মানুষকে এত মন্দ ভেবো না সবিতা। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেহ নাই। বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই বিচে ঈশ্বর। তাই তো মেজদা তোমার সততার আদর্শকে তার স্বার্থে যুবকাষ্টে বলি দিয়ে আমাদের আলাদা করে দিয়েছে বড়দা। কবল, আলাদা হয়েও একটা দিনের জন্য আমি শান্তি পেলাম না রে কমল। তোর কি হয়েছে রে বিমল? তুই ওভাবে আসছিস কেন? দেবতার গায়ে আঘাত হওয়ার ফল আমি হাতে নাতে পেয়েছি বর্দা। প্যারালাইসিসে একটা অঙ্গ আমার অকেজ হয়ে গেছে বর্দা। বাপ কোনোদিনও বাপকে ছায় না রে মেজদা। সেই কলঙ্কিনীর কথা শুনে তোদের সম্পর্কের ভুল বুঝে তার মাসুল আমাকে দিতে হয়েছে রে কমল। আরে কান্নাকাটি না করে ভালো ডাক্তার দেখাও, তাহলে দেখবি ঠিক সুস্থ হয়ে উঠবে। জীবনে আমি আর সুস্থ হব না বৌদি। ডাক্তারবাবু বলেছেন ডান অংশটা আমার একেবারে পঙ্গু হয়ে গেছে বৌদি, আমার একেবারে পঙ্গু হয়ে গেছে। ওকে যে আমি হতে দেব না। আমি আমার সেবা শুশ্রূষা দিয়ে তোমাকে আবার সুস্থ করে তুলবো গো। দূর হয়ে যা, কান লাগেনি। তোর জন্য আজ আমি মহাপাপে লিপ্ত হয়ে তার ফল ভোগ করছি। এখনই চলে যা তুই আমার সামনে থেকে, আর কোনোদিন আসবি না। কোথায় গেল তোর সেই পলাশ হালদার? যা, এখনই তুই তার কাছে চলে যা। এ তুই কি বলছিস রে বিমল? বৌমা অন্যায় করেছে, ক্ষমা না করে বৌমা কোথায় যাবে বল? বড়দা, ক্ষমাই তো মানুষের একমাত্র ধর্ম। আপনি আমাকে ক্ষমা করুন বড়দা। খবরদার, তোর মতো অসতিকুলোটা দেবতাকে স্পর্শ করলে মন্দির অপবিত্র হয়ে যাবে, আর মন্দির অপবিত্র হয়ে গেলে দেবতা মন্দির ছেড়ে চলে যাবে। তাই তোর মতো স্পর্শ করবি না, তুই দেবতাকে স্পর্শ করবি না।
দাদা দাদা তুমি আমাকে ক্ষমা করো দাদা। বিমল ওরে বিমল ওঠ। যদি কিছুদিন আগে বুঝতিস তাহলে আমার এই সোনার সংসারটা শ্মশান হয়ে যেত না রে বিমল। মানুষ ভুল বুঝে সাথে ছুরি দিয়ে ছেলে খুন করে বাবাকে, ভাই খুন করে তার দাদাকে, খুন করে তার আপন জনকে। মানুষ যখন ভুল বুঝে আমার মতো সবই শেষ হয়ে যায় রে ভাই, আমার মতো সবই শেষ হয়ে যায়। তোমাকে আর কাঁদতে হবে না মেজো বৌমা। কত অপরাধ করলে শিপ্রা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বর্দা আমার অপরাধের সাজা আমি পেয়ে গেছি দাদা। আমার অপরাধের সাজা আমি পেয়ে গেছি। কে গুলি করলো? বাচ্চা গুন্ডা। বাচ্চা গুন্ডা? মাস্টার মশাইয়ের বাড়ি আসার সময় দেখলাম বুলেট রকেট এখান থেকে চলে গেল। ওগো ওগো তুমি প্রধান হয়েছে বলে ওই বাচ্চা গুন্ডা তোমাকে মারতে চেয়েছিল, কিন্তু হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বৌদি। আমি যদি আর একটু আগে আসতো তাহলে তাহলে একটা তরতাজা প্রাণ এভাবে অকালে হারিয়ে যেত না। আমি এখন আসছি মাস্টার মশাই, এই মারাত্মক দৃশ্যটা আমি আর চোখে দেখতে পাচ্ছি না। আমার সমস্ত প্ল্যান আপসেট হয়ে গেল। বুলেট রকেট লক্ষ্য ভুষ্টি করে কাকে গুলি করলো, এখনই গিয়ে শুয়োরগুলোকে লাথি মেরে বের করে দেবো। মহিম বাবুর কোথায় ঠিক সবিতা? ওই দুর্বৃত্তরা আমাকে মারতে এসে দেবতার কোনোদিন মৃত্যু হয় না দাদা। শিপ্রা আমার বহুদিনের স্বপ্ন আজ সার্থক হতে চলেছে। রূপসী শিউলি ফুল, তুমি এতদিন অর্জুন সামন্তর ফুলদানিতে সৌরভ বিস্তার করেছিলে, আমারই কৌশলে তোমাকে তুলে এনেছি আমার এই গুপ্ত কক্ষে। রাখে বুলেট, শিউলিকে নিয়ে আয় এখানে। এনেছে গুলো, এনেছে, ওর মুখের বাঁধনটা এবারে খুলে দে। দিচ্ছি গুলো। এবার তোরা গেটে পাহারা দিতে থাক, যেন একটা পিপিলিকা পর্যন্ত এখানে প্রবেশ করতে না পারে। ঠিক আছে গুরু। কি ভাবছো চঞ্চলা হরিণী? তুমি তো এখন লোবাতুর বাঘের খাঁচায় ঢুকে পড়েছো। না না করো না সুন্দরী, আর তোমার কোনো উপায় নেই। তুমি এখন এই ক্ষুধার্ত হায়নার গোয়ায় আবদ্ধ হয়ে আছো। না করে সে তো কাউকে ছেড়ে দেয় না সুন্দরী। রকেটকে কে গুলি করো? বাদশা, তুমি আমার এই গোপন কক্ষের সন্ধান জানলে কি করে? বাদশা জানে না এমন কাজ এই তীরহুন নেই ফসলদার। এই শেউলির কথা তোকে আমি দুবার ক্ষমা করেছি দাদা। এইবার তোর 16 গলা পূর্ণ হয়েছে। এইবার তোর তুই মৃত্যুর জন্য আমার পঞ্চম শিকারের 3টি কাম খতম করে দিয়েছি। এবার বাকি আছে ওই প্রেমচাঁদ নস্কর, মহিম হালদার। তুমি কাউকে খুন করো না দাদা, কাউকে মেরো না। আর ওদেরকে খুন না করলেই আমার তো ভূত উজ্জীবিত হবে না রে বোন। দাদা আর নিজে গিয়ে তোর স্বামীর কাছে স্যান্ডার হয়ে যাবে বোন। আমি তো স্যান্ডার হয়ে যাবো। এবার তুই এখান থেকে পালিয়ে যাই বোন, এখন তুই পালিয়ে চল।
পোলার রকেট বুলেটকে বালটা গুন্ডা খুন করেছে, বাদশা আমাদের হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। সিবিআই অর্জুন সামন্ত আমার সমস্ত মাগলিক বিজয় ধরে ফেলেছে। এখন আমার পালানো ছাড়া অন্য কোনো উপায় নেই। আমি পালিয়ে যাব আমার এই ফরেনের ফরেনে যাও আর লন্ডনে যাও, তোমার কোথাও পালাবার পথ নেই। সপ্তরথী তোমাকে ঘিরে ফেলেছে। আমার এই চরম বিপদে তুমি হাসছো কুন্তি। ঘুটে পড়ে গোবর হাসে। তুমি আমাকে 25 বছর কাঁদিয়েছো। এবার তোমার পালা মহিম হালদার। এবার আমি হাসবো বিজয়িনীর হাসি। আমাকে বাঁচাও কুন্তি, আমাকে বাঁচাও। এই বাস্তা গুন্ডা আমাকে ধাওয়া করেছে, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। কোথায় পালাবি রে শয়তান? পালিয়ে করতে পারবে না। আমার মতন মানুষের মরাই ভালো। সারা জীবন যে পাপ করেছি, আমার মতন মানুষের মরাই ভালো। কুন্তি, কুন্তি, মরার আগে আমি তোমাকে একটা সত্যি কথা বলে যাই। আজ থেকে 25 বছর আগে তোমার ছেলে দুটোকে আমি মারতে পারিনি কুন্তি। বলুন নস্কর মশাই, কোথায় আমার ছেলে দুটো কোথায়? অর্জুন আর কর্ণা তোমার সন্তান। মাসি, মাসি নয় রে কর্ণ, মাসি নয়। তুই আমার মা বলে ডেকে একটি বার আমার বুকে আয় বাবা, একটি বার আমার বুকে আয়। মা, আয় না রে কর্ণ, আয় না, আয় বাবা, শৈশবে পাইনি এতটুকু মাতৃস্নেহ, একটু ভালোবাসা। বলো মা, বলো কি অপরাধ আমি করেছিলাম? অপরাধ তুই করিসনি বাবা, অপরাধ করেছিলাম আমি রে কর্ণ, আমি। ও কর্ণ নয় কুন্তি, ও বাদশা। তোমার অত্যাচার অনাচারে শিকার হয়ে এই সল কর্ণ হয়েছিল বাদশা। এখন খুলে দেখো, দেখো আমি কে। কর্ণ? তাহলে তুমি চিনতে পেরেছো দেখছি। তুমি আবার এই পঞ্চম শিকার। দাদা তুই? হ্যাঁ রে অর্জুন, জেল ফেরার কয়েদি কর্ণ এতদিন বাদশার ছদ্মবেশে খুঁজে ফিরেছিলাম আমাদের এই জন্মদাত্রী মাকে। মায়ের সন্ধান তুই পেয়েছিস দাদা? আমি তোদের সেই রাক্ষসী মা। মা? মা? তোদের এই রাক্ষসী মাকে তোরা গলা টিপে শেষ করে দে, তোরা গলা টিপে শেষ করে দে। তুমি আমাদের মা? মা গো, তাহলে আমাদের বাবা কে? এই মাননীয় মহাপুরুষ মহিমাতা আমাদের জন্মদাতা বাবা রে। বাহ বাহ, সিবিআই অফিসার অর্জুন সামন্তের কি বিচিত্র জন্মের ইতিহাস। মা পতিতা, বাবা চোর, আর দাদা সমাজ বিরোধী গুন্ডা। অর্জুন, 25 বছর পর আমি সবাইকে ফিরে পেয়েছি। ওগো, তুমি আমাকে স্ত্রী বলে মেনে নাও। আর আমার কোনো দুঃখ নেই, শুধু আমার স্মৃতিতে এক চিমটে সিঁদুর আমার। আমি মারা গেলেও তোমাকে আমি স্ত্রী বলে স্বীকার করে নেব না। আপনি আমাদের মাকে স্ত্রী বলে স্বীকার করে নিন মহিম হালদার, না হলে কিন্তু আমরা আপনাকে কেউ ছাড়বো না। এই তো বল জানোয়ার, কেন তুই আমার বৌমাকে চুরি করে নিয়ে গেছিস? বাবা, তুমি বিশ্বাস করো বিজয়, তোমার বৌমাকে আমি চুরি করিনি।
তাহলে আমার বৌমাকে কে চুরি করে নিয়ে গেছে? ওই পলাশ হালদারের পোশাক বন্ডাররা আমাকে চুরি করে নিয়ে গিয়েছিল। আমি তার কবল থেকে রক্ষা করেছি স্যার। আইন তো তোকে ছেড়ে দেবে না রে দাদা। অর্জুন, আইন? কিসের আইন অর্জুন? তুমি একজন পুলিশ অফিসার হয়ে তুমি তোমার নিজের স্ত্রীকে উদ্ধার করতে পারোনি, কিন্তু আমার দাদা একজন সমাজ বিরোধী, একজন স্মাগলার হয়ে ওই শয়তানের কবল থেকে বারবার আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। শিউলি, শিউলি কে রে অর্জুন? তোমার বৌমা। আমার বৌমা? মা? মা? কি লক্ষ্মী প্রতিমা বৌমা। মা গো, সুখে থাকো মা, স্বামীর সোহাগী হও। কিন্তু কিন্তু আমি যার দেরি করতে পারছি না মা। আমার আমার কর্তব্য যে আমাকে পালন করতেই হবে মা। দারোগা বাবু। ইয়েস স্যার। আসামিদের অ্যারেস্ট করুন। করছি স্যার। আর আপনিও থানায় চলুন। আপনার চাকরির আমি একেবারে 12টা বাজাবো দারোগা বাবু। না না স্যার, আমি আপনার পায়ে ধরি, আমার চাকরিটা নষ্ট করে দেবেন না। আমার ছেলে মেয়েগুলো না খেয়ে দেবে, মরে যাবে। আরে মারা যাবে কেন? পরে সর্বনাশ করে ঘুষ নিয়ে তো অনেক টাকা জমিয়েছেন। হ্যাঁ রে অর্জুন, তোরা যখন তোদের মা বাবাকে ফিরে পেয়েছিস, তাহলে তোরা আমার কাছে আর যাবি না? তোমার কাছে গিয়ে আর না থাকতে পারি বাবা? আমরা তোমার ঔরজার সন্তান না হলেও আজ 25টা বছর অধিক স্নেহ ভালোবাসা দিয়েই তুমি আমাদের মানুষ করেছো। শুধু তাই নয় রে দাদা, শুধু তাই নয়, ওই বাবার জন্য আজ আমি সিবিআই অফিসার হতে পেরেছি। অর্জুন, জীবন দিয়েও আমরা তোমার ঋণ শোধ করতে পারবো না বাবা। কিন্তু 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 খুনের দায়ে আমি যেবার জেল খাটছি, কারো সাধ্য হবে না তোকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে। না বাবা না, তুমি দাদাকে আটকে রাখতে পারবে না বাবা। সমাপদ বাবু, আসামিদের নিয়ে চলুন। নিয়ে যাচ্ছি স্যার। না, কর্ণকে আমার বুক থেকে নিয়ে যাবেন না। কর্ণকে আমি কিছুতেই যেতে দেব না। ওরে আমি নিরুপায় মা, আমি নিরুপায়। আমি যে আইনের কৃতদাস, আমার কর্তব্য যে আমাকে করতেই হবে মা। আমি যে কাউকে মুক্তি দিতে পারবো না মা। তোকে আমি কথা দিয়েছিলাম অর্জুন, আমার ব্রত উদযাপিত হলেই আমি নিজের গিয়ে তোকে সারেন্ডার করব। কিন্তু তার আগেই আবার আমি করবো আমার এই পঞ্চম শিকার। না কর্ণ, আমি তোকে পিতৃ হত্যা করতে দেব না। মা, আমার স্মৃতিতে সিঁদুর না পড়ালেও আমি যে 25টা বছর ধরে ওকে স্বামী বলে মেনে এনেছি। ওগো, তুমি আমাকে স্ত্রী বলো, ক্ষতি নেই। শুধু আমার স্মৃতিতে এক চিলতে সিঁদুর পরিয়ে দাও না মা। এক চিলতে সিঁদুর পরিয়ে দাও, আর আমার কোনো দুঃখ নেই। ঠিক আছে কুন্তি, এতদিন আমি অহংকারে মত্ত হয়ে তোমাকে চিনতে আমি ভুল করেছিলাম। তুমি আমাকে ক্ষমা করো কুন্তি। স্ত্রী পুত্র নিয়ে যে এত আনন্দ, তা যদি আমি আগে জানতাম, তাই সকলের সাথে আমি তোমার শূন্য স্মৃতি আমার এই রক্ত দিয়ে রাঙিয়ে দিলাম। আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। রাতের পর রাত জেগে শুধু আমি এই দিনটাই অপেক্ষা করেছিলাম। আজ আমার এক বিন্দু দুঃখ নেই, কিচ্ছু দুঃখ নেই। এবার আমি তো হাসতে হাসতে স্বর্গে যেতে পারবো। আর তুমি কেঁদো না মা, সারা জীবন কেঁদে কেঁদেই তোমার হৃদয়টা একেবারে সূক্ষ্ম মরুভূমির হয়ে গেছে। তুমি যে এই শয়তানের কারাগারে বন্দিনী মা। দাদা